আমাদের ছলে বলে কৌশলে ওই দুষ্ট রাজাকে সিংহাসন থেকে সরাতে হবে। ওই সন্তান আপনারই সন্তান। বলো কি? আমার শুনে যে কি আনন্দ হচ্ছে। সে কোথায় কোথায় আছে? শুরু হয় রাজপুত্র আর সেনাপতির যুদ্ধ। সে ভীষণ মারাত্মক যুদ্ধ। এবার এখানে প্রহরীরা চলে আসবে। আমি যাই মাতা। আমাকে যেমন করেই হোক না কেন মাকে সসম্মানে ফিরিয়ে আনতে হবে এই রাজপ্রাসাদে। এখনই উপযুক্ত সময় সেটা। এদিকে রাজমহলের অন্তরে দুষ্টু রাজা চিন্তাগ্রস্ত অবস্থায় বসেছিল। সেনাপতি থেকে রাজা হয়েছি অনেক কষ্টে, রাজা মশাইয়ের পেছনে ছলচাতুরি করে। এই সিংহাসন আমি কিছুতেই অন্যকে ছিনিয়ে নিতে দেব না। এদিকে রাজ্যের প্রজারা রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছিল। আমাদের আগের রাজামশাই ভালো ছিলেন, সুখে দুঃখে প্রজাদের সাথে থাকতেন, সাহায্য করতেন। কিন্তু এই রাজা একেবারেই বিপরীত। এই রাজাকে আমরা আর মেনে নিতে পারছি না। কিন্তু রাজাকে সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে উপযুক্ত ভার গ্রহণ করবে কে? রাজ্যের কেউই তো নেই আমাদের এই অত্যাচারী রাজার হাত থেকে বাঁচাবে। এইদিকে দুষ্টু রাজার সমস্ত পাপ কাজে সেনাপতি ছিলেন প্রধান সঙ্গী। সেই সেনাপতি একদিন দুষ্টু রাজার কাছে গিয়ে বলেন, আজ থেকে আমি আপনার সেনাপতি নই মহারাজ। আরে দাঁড়ান, আপনিও তো মহারাজ নন। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? তোমাকে এই দোষের জন্য আমি শুলে চড়াতে পারি জানো? তা আপনি কি কি করতে পারেন তা আমি জানি। আমি আপনার সকল কুকর্মের সাক্ষী। তবে তখন আমি জানতাম না যে আমাদের রাজকুমার জীবিত। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, পাপ করেছি আমি। এখন আমি জানি আমাদের রাজকুমার জীবিত। নিজেই পাপের প্রায়শ্চিত্ত করব এখন আমি। এই কথা শুনে রাজার চোখ বড় বড় হয়ে যায়, মুখমণ্ডল রাগে রক্তবর্ণ হয়ে ওঠে। একদমই না, এটা হতে পারে না, এটা অসম্ভব। এটা সম্ভব, আর সে আসছে তার রাজ্য ফিরিয়ে নেওয়ার জন্য। কোনো মতেই হতে পারে না এটা। আসো প্রধান সেনাপতি। না রাজা মশাই, এ সেনাপতি নয়, এ হলো আমাদের রাজপুত্র, বর্তমান রাজা উজ্জ্বল। এ হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কি দেখে বিশ্বাস করব আমি? আমাদের রাজা বীরের দেহে একটা লাল কাটা দাগ ছিল। উজ্জ্বলের দেহে সেই লাল কাটা দাগ আছে, যেটা জন্ম দাগ। তাছাড়া আপনি চাইলেই রাজমাতার ও দাসীর কাছে জানতে পারেন। তারা জন্মের সময় রাজকুমারের পিঠে এই দাগ দেখেছিল। না না না, আমি কোনো মতেই এগুলো বিশ্বাস করি না। আপনার বিশ্বাস করা বা না করার কিছু যায় আসে না মহারাজ। এবার তাহলে আমি আমার রাজ্য ফেরত চাই। এমন সময় রাজমহলে কিছু প্রজাও ঢুকে পড়ে। আমরা জানতে পেরেছি আমাদের রাজকুমার জীবিত। রাজকুমার জীবিত, তাই রাজ্যের রাজা একমাত্র সেই হওয়ার অধিকার রাখে। আমরা এই অত্যাচারী রাজার শাসন মানব না। আমাদের রাজকুমারী রাজ্যের রাজা। এই অত্যাচারী রাজার শাসন বন্ধ করো। তা আমি কিছুতেই হতে দেব না। আমি আমার রাজ্য কোনো মতেই ওর হাতে তুলে দিতে পারবো না। তাহলে লড়াই হোক, যে জিতবে সেই হবে রাজা। আমার সাথে লড়াই করতে চাও? জানো, আমি কখনো লড়াইয়ে হেরে যাইনি, এ লড়াইও হারবো না। তোমাকে আমি কারাগারে বন্দী করব। রাজামশাই তলোয়ার উঠিয়ে রাজকুমারের দিকে এগিয়ে আসে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আসার সময় কোনো রকম ভাবে পা জড়িয়ে পড়ে যান তিনি রাজকুমারের পায়ের কাছেই। রাজসভার সকলে হো হো করে হেসে ওঠে। এটা কি হলো?
আপনি তো একদম আমার পায়ের কাছে এসে পড়লেন। এইদিকে রাজামশাইয়ের আতে ততক্ষণে ঘা লেগেছে। এই ব্যাপারটা তিনি সহ্য করতে পারলেন না, তলোয়ার উঠিয়ে ধরলেন রাজকুমারের গলায়। দেব নাকি এক কোপে গর্দানটা একদম মাটিতে ফেলে? এত সহজ নয় রাজামশাই, আপনাকে আমার রাজা বলতে ঘৃণা লাগছে। রাজা হওয়ার কোনো যোগ্যতাই আপনার মধ্যে নেই। আপনি হয়তো খেয়াল করেননি, আমার তলোয়ারের কিছু অংশ আপনার পেটের ভেতরে। সবাই অবাক হয়ে দেখে রাজকুমারের তলোয়ারের কিছুটা অংশ রাজামশাইয়ের পেটে গেঁথে রয়েছে, রক্ত ঝরছে সেখান থেকে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি অনেক পাপ করেছেন, আর নয়, আপনার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এবার আপনি আপনার অহংকার দম্ভ ছেড়ে দিন রাজামশাই। আমি সত্যি ক্ষমতার লোভে অনেক ভুল কাজ করেছি, আমাকে সকলে ক্ষমা করে দিও। রাজামশাই মাটিতে লুটিয়ে পড়ে। বলা হয় মৃত্যুর আগে মানুষ তার কুকর্মের সবকিছুই দেখতে পায়। রাজামশাইও তার নিজের কুকর্ম দেখে অনুতাপে অনুশোচনায় ভুগতে থাকে। রাজ্যের রাজা হয়ে যায় রাজকুমার উজ্জ্বল কুমার। রাজমাতা কারাগার থেকে সসম্মানে বার হয়ে আসেন। রাজকুমার রাজমাতার পা ছুঁয়ে প্রণাম করে। আমাকে আশীর্বাদ করুন মাতা। অনেক বড় হও পুত্র। জ্যোতি, এবার খবর পাঠাও ঘটককে, আমি আমার পুত্রের বিবাহ দেব। জানি রাজমাতা, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু আমার কন্যা আর আপনার পুত্র একে অপরকে ভালোবাসে। তাছাড়াও রাজকুমার যখন অসুস্থ ছিল, আমার মেয়ে দিন রাত রাজকুমারের সেবা করেছে। এ তো খুব সুখবর। রাজ্যে অনুষ্ঠানের ঘোষণা করে দাও, আগামী ভালো তিথিতে আমার রাজকুমারের বিয়ে। রাজকুমারের বিয়ে ঠিক হয়ে যায় মায়ালতার সঙ্গে। মায়ালতাও খুব খুশি হয়ে ওঠে। একদিন বাগানে মায়ালতা আর রাজকুমার ভ্রমণ করছিলেন। আমি অনেক খুশি রাজকুমার, আপনাকে জীবন সঙ্গী রূপে পেয়ে। আপনি খুশি হয়েছেন? আমিও অনেক খুশি, তবে আমার মনে হচ্ছে আমি কিছু একটা ভুলে যাচ্ছি। কাউকে দেওয়া কোনো কথা ভুলে যাচ্ছি মনে হয়। কেউ আমার জন্য অপেক্ষা করছে। কে আপনার জন্য অপেক্ষা করবে কুমার? আমার মতো কেউ আপনার জন্য অপেক্ষা করতে পারবে না কুমার। কিন্তু রাজকুমারের মনে হতে থাকে স্বপ্নে সে যেন কাউকে দেখতে পাচ্ছে। ওইদিকে চন্দননগর রাজ্যে রাজকুমারী সূচি রাজকুমার উজ্জ্বলের জন্য অপেক্ষা করে আছে। মা, সে আর আসবে না, এতদিন হয়ে গেল, কোনো খবর নেই মা। আমার ভালোবাসা সত্যি বাবা, মিথ্যে নয়। ওকে ফিরে আসতেই হবে আমার কাছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় এক সাধু আর সঙ্গে এক বানর। সাধু বাবাকে দেখে সূচি প্রণাম করে। প্রণাম সাধু বাবা। ভালো থেকো কন্যা, আমি রাজকুমার উজ্জ্বল কুমারের শিক্ষাগুরু। আমরা ওই রাজ্যে যাচ্ছি, তুমি যাবে মা আমার সাথে? গেলে ভালোই হয় বাবা। আমি শুনেছি ওই রাজ্যের সমস্ত বিপদ কেটে গেছে, দরাজা তার শাস্তি পেয়েছে। রাজকুমার উজ্জ্বলই হয়েছে সেই রাজ্যের রাজা, আর তার নাকি বিয়ে, তাই আমরা তার রাজ্যে যাচ্ছি। বিয়ের কথা শুনে রাজকুমারী সূচি কান্নায় ভেঙে পড়ে। না না না, এ হতে পারে না। রাজকুমার আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারেন না। আমার সাথেই তো ওনার কান্নায় গলা বন্ধ হয়ে আসে রাজকুমারী সূচির। কিছু বলতে পারে না সে। এভাবে হয় না, আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে সে সেখানে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করবে, এসব তো আমি মেনে নেব না। রাজকুমারী সূচির বাবা রাজকুমারের প্রাণ নেবেন বলে ঠিক করেন।
না বাবা না, তোমার মেয়ে ওই রাজকুমারকে ভালোবাসে। আমি আমি রাজকুমারের কাছে একবার যেতে চাই বাবা, একটি বার যেতে চাই। তারপর তিনজনে মিলে ঘোড়ার গাড়িতে করে রাজকুমারের সামনে উপস্থিত। সেদিন রাজকুমারের বাড়ির ভিতর অন্দরমহলে পুষ্প বৃষ্টি হচ্ছে। ঢাক ঢোল কাসর বেজে চারিদিকে উৎসব লেগেছে, ভোজ লেগেছে গোটা রাজ্যে। রাজকুমার আর মায়ালতার বিবাহ সম্পন্ন হয়ে গেছে। সূচি রাজমহলে প্রবেশ করেই রাজকুমারকে দেখে কেঁদে ওঠে। রাজকুমার! রাজকুমার সূচির দিকে তাকায়, আর তাকে দেখেই সকল কথা মনে পড়ে যায় তার। এটা হতে পারে না, না না না, এটা কিছুতেই হতে পারে না। এ আমি কি করলাম? আমি তো মায়ালতাকে বিয়ে করে ফেললাম। আমার সূচি, আমি তো সূচিকে ভালোবেসেছিলাম। না না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এ আমি কি শুনছি? আমার এ কি সর্বনাশ হলো? এসব কি হচ্ছে রাজপুত্র? আমি সূচিকে ভালোবাসি। সূচিকে বিয়ে করব বলেই আমি রাজার কাছে ওর হাত চেয়েছিলাম। আমাদের বিবাহ সম্পন্ন হতে যাচ্ছিল, কিন্তু আমার দায়িত্বের কথা মনে পড়ে যাওয়ায় আমি এখানে চলে আসি। তারপর মায়ালতা আমাকে যত্ন করে সুস্থ করে তোলে। ওকেই আমি ভালোবেসে ফেলি। কিন্তু আমি আমার মনের কোথাও গিয়ে সূচির কথা ঠিকই মনে পড়তো আমার। সূচিকে আমি জ্ঞানচক্ষু দিয়ে দেখতে পেতাম। তাহলে এখন করণীয়? তুমি কি চাও পুত্র? মাতা, আমি সূচিকে চাই। মায়ালতা একথা শুনে কেঁদে ওঠে। তার কান্না দেখে রাজপুত্রের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে। এ কি পুত্র, মায়ালতার চোখের জল দেখে তোমার চোখের জল কেন গড়িয়ে পড়ছে? মায়ালতাকে আমি ভালোবেসে ফেলেছি মাতা। একই কক্ষে আমরা দুজনেই সময় কাটিয়েছি। আমার দিন রাত সে সেবা করেছে। মায়ালতা আমার বিবাহিত স্ত্রী, ওকে আমি রাজ্যের রানী ঘোষণা করলাম। রাজকুমারের এই কথা শুনে সূচি আস্তে আস্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই রাজপুত্র বলে, আমি সূচিকেও ভালোবাসি। সূচিকে আমি বিবাহ করব। ও হবে আমার ছোট রানী, আর মায়ালতা হবে বড় রানী। এ অতি উত্তম প্রস্তাব, অতি উত্তম। কিন্তু দেখো পুত্র, কাউকে যেন অসম্মান না করা হয়। আমার রাজ্যের দুই রানী নিয়েই আমি দায়িত্ব সহকারে রাজ্য শাসন করব। এক রানী দেশের শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করবে, আর এক রানী আমার সাথেই দেশের কাজ করবে। সবাই রাজার এই মতে হাততালি দিয়ে ওঠে। রাজ্যে সুখ ফিরে আসে। অবশেষে অভিশপ্ত সিংহাসন রাজার যোগ্য সিংহাসনে পরিণত হয়।